সায়েন্স এডু ম্যাপের আজকে সেকেন্ড পার্টটা যেটা আমরা আলোচনা করব পদার্থের গঠন ধর্মতে, সেটি হলো যে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান বলতে আমরা কি বুঝি? ফার্স্ট আমরা জানতে হবে যে পৃষ্ঠটান জিনিসটা কি। ধরো একটা মাকড়সা পুকুরের জলে পড়ে গেল। সাপোজ একটা আমি ধরলাম মাকড়সা পুকুরের জলে পড়ে গেল। দেখা গেল মাকড়সাটা ডুবলো না, ও কি করলো, জলের ওপরের স্তর দিয়ে হাঁটা শুরু করলো। তাহলে এই ওপরের স্তর দিয়ে যে হাঁটতে শুরু করলো, এই হাঁটছে কিভাবে, অথচ ডুবছে না কিছু না। তাহলে এটি যে ধর্মর সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে যে পদার্থে পৃষ্ঠটান। কোনো একটা তরলকে আমি যদি কল্পনা করি, ধরো পুকুরের জল, এবার জলে একটা সারফেস আছে বা উপরি স্তর রয়েছে। এই যে উপরি স্তরটা প্রত্যেকটা আমি লেয়ার হিসেবে কল্পনা করলাম জলে এক একটা। এই লেয়ারগুলোতে ওপরে যে স্তরটা রয়েছে, এটা কি হচ্ছে যে ওপর দিক থেকে অভিকর্ষীয় টান, যেটা গ্র্যাভিটি ফোর্স, সেটা কি করছে, স্তরেতে কাজ করছে। কিভাবে না, লম্বভাবে। এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসটার সঙ্গে কিভাবে আছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে যে ভিসকাস ফোর্স বা পৃষ্ঠটানের যে বলটা, সেটা প্রচণ্ড পরিমাণ বেশি হয়। ফলে কি হয়, এই স্তরটা একটা বলা যায় একটা স্তরটাকে পৃষ্ঠ হিসেবে আমি কল্পনা করতে পারি, অর্থাৎ সারফেস লেয়ার বা আবরণী স্তর হিসেবে কল্পনা করতে পারি। এই আবরণী স্তরে কি হবে না, স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর, এটা যদি ট্যানজেন্ট ধরি বা স্পর্শক ধরি, এই স্পর্শক বরাবর কি হবে না, একটা বল অনুভব করবে, যে বলের প্রভাবে একটি প্রাণী সহজেই হাঁটাচলা করতে পারে। তাহলে এই পৃষ্ঠটানে যদি সংজ্ঞা দিই, তাহলে কি বলবো না, কোনো তরলের, যে কোনো তরল হতে পারে, লিকুইড জাতীয় পদার্থ, তার মুক্ত পৃষ্ঠ, অর্থাৎ এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসটা মুক্ত পৃষ্ঠের ওপর একটি রেখা কল্পনা করা হলো, একটি রেখা কল্পনা করা হলো। তাহলে যদি রেখা কল্পনা করা হয়, এই একটা রেখা ধরেছি আমি, এই স্তরটাকে যদি রেখা কল্পনা করা হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আমি একটা ইউনিট ধরলাম, এইখান থেকে এইটুকু একটা 1 ইউনিট। প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক বরাবর এবং রেখার উভয় পার্শ্বে যে বল ক্রিয়া করে, মানে এই যে রেখাটা কাজ করেছি, তাহলে আমি রেখাটার কি হবে, বোথ সাইডে, এই একটা বোথ সাইডে আমি কি করব, আমি একটা বল অনুভব করব। এই বলটাকে বলা হয় কি না, পৃষ্ঠটান। ওকে, তো পৃষ্ঠটানে তাহলে আমার মাত্রা বা আমার ইউনিট কি হবে, আমি যদি সিজিএস একক ধরি, তাহলে বলের একক আর দৈর্ঘ্য এককের মিলিত রূপ। তাহলে কি, সিজিএস একক হচ্ছে বলের একক ডাইন, আর দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। এই যে আমরা বলেছিলাম যে এখানে যে প্রতি একক দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক একটা পাবো। আর কি বলেছিলাম, যে একটা বল অনুভব করবে, তাহলে একটা দৈর্ঘ্য আর একটা বল। এই যে বলটাকে আমরা কি হিসেবে চিহ্নিত করেছি, ডাইন, আর এসআই এ নিউটন, আর দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই হচ্ছে মিটার। তাহলে সিজিএস ইউনিট হয়ে গেল ডাইন পার সেন্টিমিটার, আর এসআই ইউনিট হয়ে গেল নিউটন পার মিটার। তাহলে মাত্রা যদি আমি কল্পনা করি বা ডাইমেনশন যদি হিসাব করি, তাহলে কি পাবো না, বলের মাত্রা ডিভাইড বাই দৈর্ঘ্যের মাত্রা। তাহলে বলের মাত্রা কি, mLt⁻², থার্ড ব্র্যাকেট, ডিভাইড বাই এল, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ বা এল দিয়ে কল্পনা করি। তাহলে এল এল কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, mT⁻²। তাহলে এই পৃষ্ঠটান যেটা আমরা বললাম যে পৃষ্ঠটানটা বাড়ে বা কমে, এটা কিভাবে হয়, যদি এই লেয়ারের মধ্যে আমি কোনো দূষিত পদার্থ অ্যাড করে দিই, তাহলে কি দেখা যাবে না, পৃষ্ঠটানের মাত্রাটা অনেকটাই কমে গেছে। যদি আমি জলের মধ্যে এখন আমি সাবানের ফেনা ফেলে দিই বা অন্যান্য অ্যাসিড ঢেলে দিই, তাহলে কি হবে, লেয়ারটা আস্তে আস্তে ভেঙে যাবে, ফলে সহজেই ওই মাকড়সা বা অন্যান্য প্রাণীগুলো সহজে যাতায়াত করতে পারবে না। পৃষ্ঠটানের আমি আরেকটি উদাহরণ দিই। ধরো আমি একটা বাটি নিলাম, ওকে, এই বাটিতে আমি কি করলাম না, জল নিয়ে নিলাম। এইবার কি করছি, আমি এই জলের মধ্যে কিছুটা আমি সাবান গুঁড়ো অ্যাড করে দিলাম।
আমি কি করলাম, সাবান গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার কি করব, আমি একটা লোহার রিং বানাবো। এবার লোহার রিংটা আমি কি করব, লোহার রিংটা আমি এর মধ্যে ডুবিয়ে নেব। এই লোহার রিংটা আমি ডুবিয়ে নিচ্ছি। তাহলে ডুবিয়ে যদি আমি এটাকে তুলে নিই আস্তে করে, তাহলে কি হবে না, দেখা যাবে এইটাতে, যদি আমি রিংটা তুলে নিই কিছুক্ষণ পর দেখা যাবে যে এই রিংয়ের গায়ে সাবানের ফেনাগুলো লেগে আছে, মানে ছোট ছোট এরকম টুকরো টুকরো সাবানের ফেনাগুলো লেগে আছে। তাহলে কিভাবে লাগলো না, জলের উপরিতলে ছিল, পৃষ্ঠটানের মাত্রা বেশি, ফলে কি হচ্ছে, এই লোহার গায়ে গায়ে এই সাবানের গুঁড়োগুলো আস্তে 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 আটকে যাচ্ছে। এবার আলোচনা করি পৃষ্ঠটানের হ্রাস, অর্থাৎ পৃষ্ঠটান আমি কমাবো কিভাবে। পৃষ্ঠটানের হ্রাস যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই তরল পদার্থের মধ্যে আমাকে দূষিত পদার্থ অ্যাড করতে হবে। ধরো একটা সমুদ্র, বিশাল সমুদ্র, সেখানে আমার সমুদ্রের ঢেউটা অনেক বেশি হচ্ছে, আগে যা ছিল তার থেকে অনেক বেশি হচ্ছে। এবার আমি যদি এই ঢেউটাকে কমাতে চাই তখন কি করব না, জাহাজে করে যদি আমি তেল ছড়িয়ে দিই, অর্থাৎ বাইরে থেকে দূষিত পদার্থ অ্যাড করে দিই, যদি তেল ছড়িয়ে দিই তখন দেখা যাবে কি, এই যে লেয়ারটা উঁচু হয়ে আছে এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ফলে কি হবে, যে উত্তাল সমুদ্রের ঢেউটা এই তরল পদার্থ অর্থাৎ দূষিত পদার্থের প্রভাবে পৃষ্ঠটানের মাত্রা কমিয়ে পৃষ্ঠটানটাকে হ্রাস করে দেবে। এছাড়াও যদি করা যায় যে ছোট অঞ্চলে ধরো তরল রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব না, পাত্রের মধ্যে যদি আমি তড়িৎ চালনা করি, ধরো এখানে আমার বাবেলস প্রচুর রয়েছে, অর্থাৎ বুদবুদ আকারে জিনিসটা রয়েছে, এখানে বুদবুদ আকারে জিনিসগুলো ভাসছে উপরে, তখন কি করব, আমি যদি বাইরে থেকে তড়িৎ প্রবাহ অ্যাড করি, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোড মিক্স করলাম এখান থেকে, এবার আমি কি করছি, একটা তড়িৎদ্বার দিয়ে তার দিয়ে যুক্ত করে দিলাম। এবার যদি আমি কানেক্ট করে দিই এটাকে, তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করবে, ফলে কি হবে, আস্তে আস্তে বাবেলসগুলো বা অর্থাৎ জলবিন্দুগুলো বা তরল বিন্দুগুলো আস্তে আস্তে কমে যাবে। এইভাবে কি হয়, পৃষ্ঠটানের মাত্রাকে সহজেই কমানো যায়। এবার আসি সান্দ্রতা বলতে কি বুঝি। প্রথমে জেনেছি আমরা তরলের পৃষ্ঠটান, এবারে জানবো তরলের সান্দ্রতা বা ভিসকোসিটি। ধরো আমি একটা জলের নল নিলাম, এবার এই নলটাতে আমি কি করছি, তরল পদার্থ আমি পাঠাচ্ছি, এখান দিয়ে ধরো জল পাঠাচ্ছি। তাহলে কি হবে, দেখা যাবে এই তরলের যে সারফেস মুখটা রয়েছে, পৃষ্ঠের যে মুখটা, দুটো মুখ রেখেছি আমি, ওপেন সিস্টেম, তাহলে এই যে খোলা মুখ দুটো রয়েছে, তাহলে কি হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে তরলটা পাঠাচ্ছি। যখনই তরল পাঠাচ্ছি দেখা যাচ্ছে কি, যে যখন বেরোচ্ছে, আমরা তো ভেতরটা দেখতে পাচ্ছি না, আমরা বাইরে থেকে দেখছি যে কিছু জল আমার সোজাসুজি পাস করছে, আবার যে ধারের গায়ে যে জলগুলো রয়েছে দেখা গেল কি, যে এগুলো পাক খেতে খেতে ঘুরছে। তাহলে আমি যখন পাঠাচ্ছিলাম সরলভাবে আসছে, কিন্তু যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে, যে পাক খেতে খেতে আসছে। এই ঘটনাটা কেন ঘটছে, এই সান্দ্রতা আলোচনা করতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে শান্ত প্রবাহ, এই যে প্রবাহ বা যে চলমান অবস্থায় যে তরলটা যাচ্ছে, মানে ফ্লো হচ্ছে, প্রত্যেকটা আস্তে আস্তে ফ্লো হতে 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 একটা সময় বেরোচ্ছে। ফলে এই দু ধরনের এখানে লেয়ার দেখা যায়, একটা হচ্ছে শান্ত প্রবাহ, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ। এটাকে শান্ত প্রবাহটাকে বলা হয় ধারারেখ প্রবাহ। এই ধারারেখ প্রবাহ কেন বলা হচ্ছে, কারণ কি, একটা গতিবিধি বা ধারাকে বজায় রাখছে, মানে কন্টিনিউ একইভাবে বয়ে চলেছে। আর অশান্ত প্রবাহ কি, প্রথমে শান্ত অবস্থায় যাবে, পরবর্তীকালে টার্বুলেন্স অর্থাৎ বিভিন্ন দিকে মুখের পরিবর্তন করবে।
অর্থাৎ কোনো একটি তরলের স্তরে যদি প্রত্যেকটা স্তর, আমি এক একটাকে লিকুইডের ধারাকে ধরেছি, আমি এক একটা স্তর, এই যে ধারাটা আমার বেরোচ্ছে, ধরো এখানে এটা একটা স্তর হিসেবে ধরেছি, এটা একটা স্তর, তাহলে আমি যদি স্তর হিসেবে কল্পনা করি তাহলে একটা স্তর বরাবর কি হচ্ছে, একইভাবে যেতে থাকছে। তো এইভাবে যদি প্রবাহটা হতে থাকে তাহলে তাকে বলবো ধারারেখ বা শান্ত প্রবাহ। আর অশান্ত প্রবাহ কি, প্রথমে আস্তে আস্তে শান্ত ছিল, পরবর্তীকালে ধাক্কা খেতে খেতে কি হচ্ছে, ডাইরেকশানটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে 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 ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবাহকে বলবো আমি অশান্ত প্রবাহ। এই শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহের মিক্সড, অর্থাৎ কি, যে গতিটাকে বাধা দিচ্ছে। ধরো এই একটা লেয়ার রয়েছে, তার নিচে আর একটা লেয়ার রয়েছে, এ যদি এগোতে চায় এ কী করে, সর্বদা পিছন দিকে আস্তে আস্তে টানতে থাকবে। এই যে বাধাটা দিচ্ছে প্রত্যেকটা গতিপথের লেয়ারগুলোকে অর্থাৎ স্তরগুলোকে, এই বাধা প্রদানকে বলা হয় কি না সান্দ্রতা। তাহলে আমরা সান্দ্রতার সংজ্ঞা দিই। কীরকম সংজ্ঞা, যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। অর্থাৎ কি, যে বিভিন্ন স্তর, আমি আলোচনা করেছিলাম যে কোনো একটা তরল পদার্থ যদি যাতায়াত করে তার যে বিভিন্ন স্তর রয়েছে, এই এক একটা স্তর যখন যাতায়াত করবে তাহলে প্রত্যেকটা স্তর কী হবে, একে অপরের সঙ্গে বাধা সৃষ্টি করবে। এই বাধা সৃষ্টি করে তাদের আপেক্ষিক গতি, যে মুভমেন্টটা ছিল, এটা আস্তে আস্তে কমাতে চেষ্টা করে, তাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতার সিজিএস একক কী হবে, সান্দ্রতার সিজিএস একক হচ্ছে পয়েস, আর এসআই একক হচ্ছে পাস্কাল সেকেন্ড। এবার আলোচনা করি বার্নৌলির উপপাদ্য। এই বার্নৌলিস থিওরিম যেটা, সেটা বোঝাতে গেলে আমি একটা উদাহরণ দিই। ফার্স্ট হচ্ছে যে সেলুনেতে দেখা যায় যে চুল কাটার সময় একটা বোতল থাকে, তাতে জল রাখা থাকে। এবার যদি এটাকে আমি প্রেস করি হাতে করে, তাহলে কি হয়, যে জলবিন্দুগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো এটা কিভাবে উঠে আসে, এই তরলটা কিভাবে উঠে আসে, ধরো তরলে এখানে একটা বিন্দু রয়েছে, আমি একটা কল্পনা করলাম যে এটা একটা তরলের বিন্দু। তাহলে এই যে বিন্দুটা, এই আস্তে আস্তে কী হচ্ছে, ওপর দিকে উঠতে থাকছে। এই যে বিন্দুটা ওঠার সময় এই যে প্রান্তটা, এই জায়গাটায় আমার কি হচ্ছে, তিনটে বল কাজ করছে। একটা হচ্ছে গতিশক্তি, মুভমেন্ট লাভ করছে, যখন স্থির অবস্থায় ছিল তখন স্থিতিশক্তি, আর আমি যখন চাপ প্রয়োগ করেছি চাপ শক্তি। তার মানে অর্থাৎ একটা তরলের নির্দিষ্ট বিন্দুতে তিন ধরনের আমার শক্তি কাজ করে। এই তিনটে শক্তির মিলিত রূপ হলো বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্যতে কী বলা হচ্ছে না, বার্নৌলির বিবৃতিতে বলা হচ্ছে যে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে ধারারেখার প্রত্যেক বিন্দুতে একক আয়তনের তরলের স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি, এই তিনটে শক্তি রয়েছে, স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি, প্রত্যেকটা সমষ্টি, অর্থাৎ তিনটেকে যদি আমি যোগ করি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, এটার মোট সমষ্টিটা সর্বদা কী হবে, ইউনিট বা ধ্রুবক থাকবে। তা আমি যদি একটা গাণিতিক রূপ হিসেবে দেখাই তাহলে কি হবে, গতিশক্তি ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রতি একক আয়তনে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার ডিভাইড বাই ভি হলো। এবার আমি স্থিতিশক্তি দেখব, স্থিতিশক্তি কীভাবে কল্পনা করব। স্থিতিশক্তির আমরা জানি কি সংজ্ঞা, স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ, যেখানে এমটা কি, এম ইজ ইকুয়াল টু মাস বা ভর, জি কি, জি হচ্ছে গ্র্যাভিটি, আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাইট। তার মানে এই জলে একটা নির্দিষ্ট এম আছে, এটা একটা নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণ জি কাজ করছে, আর নির্দিষ্ট এই লেয়ার থেকে এখান পর্যন্ত আপ টু এইচ রয়েছে। অর্থাৎ
এম জি এইচ তিনটেই কাজ করছে, অর্থাৎ স্থিতিশক্তিটা কাজ করছে। এবার যখন আমি ওপর দিয়ে জলটা তুলছি তখন কী হচ্ছে, গতিশক্তি অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার, ভি হচ্ছে ভেলোসিটি বা স্পিড বা গতিশক্তি বা সরি শক্তি, বেগ যেটা বলা হয়। আচ্ছা, আর কি আছে আমার, চাপ শক্তি। চাপ শক্তি তাহলে কি হবে, চাপ শক্তি হচ্ছে তো প্রেশার পি। তাহলে একক আয়তনে তাহলে কত হবে, তাহলে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে স্থিতিশক্তি ইকুয়াল টু কি, এম জি এইচ ডিভাইড বাই ভি, অর্থাৎ ভি দিয়ে আমি ভাগ করে দেবো। আর একটা রয়েছে কি, যে চাপ শক্তি। চাপ শক্তিকে আমরা কি দ্বারা চিহ্নিত করব, পি দ্বারা। চাপ শক্তিকে আমরা চিহ্নিত করলাম পি দ্বারা। তাহলে এবার আমি কি করব, তিনটেকে যোগ করব। তাহলে আমরা যদি তিনটেকে যোগ করি তাহলে কি দাঁড়াবে, এখান থেকে আবার আমরা জানি কি, যে রো বা তরলের ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আমি দেখো এখানে একটা পেয়েছি গতিশক্তিতে এম বাই ভি, আর একটা স্থিতিশক্তিতে একক আয়তনে পেয়েছি এম বাই ভি। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, রো জি এইচ, আর এখানে কি লিখবো, হাফ রো ভি স্কোয়ার, আর এখানে যেমন পি ছিল পি। তাহলে আমি যদি তিনটাকে ইকুয়াল করি তাহলে কি হবে, তাহলে যে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইজ ইকুয়াল টু কি, ধ্রুবক। তাহলে বার্নিল উপপাদ্যে দেখো আমি কি বলেছিলাম, যে প্রত্যেকটা কোনো একটা তরলের বিন্দুতে প্রত্যেকটা যে শক্তি তাদের সমষ্টি কী হবে, সর্বদা ধ্রুবক হবে। এবার আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা। এই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি, আমি একটা ধরো উদাহরণ নিলাম, একটা রবারের ব্যান্ড বা তার নিয়েছি আর একটা লোহার তার নিয়েছি। এবার কি করছি, আমি দু প্রান্ত থেকে দুদিক থেকে আমি টানছি। তাহলে টানলে দেখা যাবে কি, যে রবার যেটা রয়েছে এটা আস্তে আস্তে কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই তো। এবার যদি রবারটাকে আমি আবার ছেড়ে দিই তাহলে কি হবে, যে অবস্থায় ছিল ঠিক পূর্বের অবস্থাতেই ফিরে চলে আসবে। তার মানে কি, স্থিতিস্থাপকতা হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমি টেনে যদি ছেড়ে দিই, বা আমি যদি দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন আমি যদি পরিবর্তন করতে চাই, এই পরিবর্তনকে যে বাধা বেশি দেবে সেই বাধাটাকে বলা হচ্ছে কি আমার স্থিতিস্থাপকতা। তাহলে এখানে যদি আলোচনা করি রবার আর লোহা, এই দুটোর মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি, তাহলে স্বাভাবিক প্রশ্ন আসবে কি, লোহার থেকে রবারের বেশি, কারণ কি ওটা বেড়ে যাচ্ছে সহজে। কিন্তু তা নয়, অ্যাকচুয়াল ঘটনা হলো কি, যে বাধাপ্রাপ্ত যে বেশি দেবে, অর্থাৎ রবার কি সহজে ইজি টানা যাচ্ছে, কিন্তু লোহার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, অর্থাৎ আমি সহজেই টেনে বাড়াতে পারছি না। একে যদি তাপ দেওয়া হয় বা অন্যান্য এফেক্টস দেওয়া হয় তাহলে লোহাটা বাড়ছে। অর্থাৎ বাইরের থেকে কোনো বাধা না দিয়ে স্বাভাবিকভাবে যদি কোনো দৈর্ঘ্য পরিবর্তন করতে চাই বা ক্ষেত্রফল পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে যে পদার্থটা নিজে বাধা দেবে সেই বাধাটাকে বলা হচ্ছে আমার স্থিতিস্থাপকতা। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে রবারের থেকে লোহার স্থিতিস্থাপকতা অনেক বেশি হয়। তা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমরা এবার জানব। স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি বলছে না, বাহ্যিক বল প্রয়োগ করে, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করি, কোনো বস্তুর আকার বা আয়তন উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে, আমি ধরো কোনো একটা রবারের তারকে টানছি, তাহলে রবারের তারটাকে যদি আমি টানি তাহলে কী হবে, আস্তে আস্তে যদি আমি টানতে থাকি আকৃতি পরিবর্তন হবে এবং আয়তনও পরিবর্তন হবে। ওই জন্য বলছে কি, যে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয়। অর্থাৎ আমি যত টানছি গাডারটাও কিন্তু সেম পরিমাণ বল প্রয়োগ করে নিজের কাছের দিকে আনতে চেষ্টা করছে, অর্থাৎ আগের অবস্থাতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই জন্য কী বলছে, যে পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত করলে
যদি আমি বাইরে থেকে বলটা ছেড়ে দিই, অর্থাৎ গার্ডারটাকে আমি যদি ছেড়ে দিই, তাহলে কী হবে, পূর্বের অবস্থায় ফিরে আসে। সেই ধর্মটাকে কি বলছি আমরা, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতায় দুটো ধর্ম আমরা পাচ্ছি। কি কি না, একটা হচ্ছে পীড়ন, আর একটা হচ্ছে বিকৃতি। একটা হচ্ছে পীড়ন আর একটা হলো বিকৃতি। এই পীড়ন আর বিকৃতির মধ্যে পার্থক্যটা কোথায়? ধরো আমি একটা গার্ডার নিলাম, এই গার্ডারটাকে আমি কি করছি, যে আস্তে আস্তে আমি টানতে থাকছি। টানতে থাকলে কি হবে, এই আস্তে আস্তে বোথ সাইডে বাড়তে থাকবে। তাহলে এই বাড়াটা কতদূর পর্যন্ত সম্ভব? একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি কোনো ক্ষেত্রের পরিবর্তন হয় তাকে বলবো আমরা কি, পীড়ন। আর বিকৃতি মানে কি, যে জিনিসটা নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ আমি যদি পীড়নটাকে আরও পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে কি, এই ক্ষেত্রফলটা বা দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের পরিবর্তনটাকে আমরা কি বলবো না, বিকৃতি। তাহলে আমি যদি হুকের সূত্র অনুসারে বলি, তাহলে কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতিটা তাহলে কি হবে, ভ্যারিজেস করবে। অর্থাৎ আমি যত পীড়ন বাড়াবো, সেটা হচ্ছে হুকের নিয়ম, আমি লিখি, হুকের নিয়ম কি বলছে, যে স্থিতিস্থাপক সীমা অর্থাৎ রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে কি হবে না, পীড়ন আর বিকৃতিটা সবসময় সমানুপাতিক হবে। অর্থাৎ আমি যত পরিমাণ পীড়ন বাড়াবো, ঠিক বিকৃতিটা ঠিক আস্তে আস্তে তত পরিমাণ বাড়তে থাকবে। এবার আসি ইয়ং গুণাঙ্ক। এই ইয়ং গুণাঙ্কটা আমি কি বলবো, যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। অর্থাৎ আমি যদি একটা ঘনক নিই, এবার আমি যদি বোথ সাইডে টানতে থাকি, তাহলে কি হবে, এর দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হবে, তাই তো? তাহলে দৈর্ঘ্য বরাবর পরিবর্তন করতে 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 দেখা গেল কি, যে একসময় বিকৃতি হয়ে গেল, জিনিসটা এরকম হেলে গেল। তাহলে কি দেখা যাবে, যে দৈর্ঘ্যটা পীড়ন রেঞ্জের বাইরে বেরিয়ে গেলে বিকৃতি হয়ে যায়। তাহলে এই যে দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এই এদের অনুপাত থেকে কী বলা হচ্ছে না, ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাই হলো ইয়ং গুণাঙ্ক। তো আজকের টপিক আমার এখানেই শেষ হলো। যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।